নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় ভারতী, আপনাদের ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, এবং আবার একবার আপনাদের সামনে উপস্থিত আপনাদের এই অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ের অমৃত বচন সঙ্গে নিয়ে। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ব্যঙ্গ করার জন্য বলছি না, আন্তরিকভাবে জিজ্ঞেস করছি। জানি এই সময়টা ঠিক ভালো থাকার মতো সময় নয়। আমার কাছে আপনাদের যে ধরনের কোয়ারিজ আসে, তাতে আপনাদের জীবনের যে নানান দিকের সমস্যাগুলো এই সময়ে বিভিন্নভাবে আপনাদের জেরবার করছে আমি জানি। আমি প্রচুর ফোন কল পাই আপনাদের কাছ থেকে, প্রচুর মেসেজ পাই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ভিডিওয়ে কমেন্টে মেসেজ করেন। আর দেখুন, আমি সম্প্রতি সময়ে আপনাদের এই রিকোয়ারমেন্টের জায়গাগুলো ফুলফিল করার জন্যই মূলত ভিডিও করছি। আমি গত এপিসোডেও আপনাদের একটা চাহিদার জায়গা নিয়ে ভিডিও দিয়েছিলাম, কর্মপ্রাপ্তি, কর্মে স্থিরতা লাভ, মানে পার্মানেন্ট কাজ লাভ, প্রমোশন পাওয়া বা ট্রান্সফার পাওয়া ইত্যাদি ইস্যুগুলোর উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আজও এরকমই একটা প্রয়োজনের জায়গা নিয়ে ভিডিও করছি, যদিও আজকের জায়গাটা স্পেসিফিক্যালি আপনারা ডিম্যান্ড করেননি। আপনারা ডিম্যান্ড তো অন্য কিছু জন্য রেখেছেন। যাকে আগে আমি সমস্যাটা নিয়ে কথা বলি। একেও আমি লকডাউনের একটা অবশ্যম্ভাবী কুফল হিসেবেই দেখছি, দাম্পত্য অশান্তি। আসলে মানুষ যারা গৃহ ছেড়ে দূরস্থানে থেকে কর্ম করতেন, সম্প্রতি কয়েক মাস যাবৎ সেরকম বহু মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে নিজের ঘরে এসে বসে থাকতে বাধ্য হচ্ছেন। এর ফলে যেমন একদিকে রুজি রোজগারে টান পড়েছে, পকেটে টান পড়েছে, পেটে টান পড়েছে, আরেকটা জায়গাতেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। আসলে মানুষের এরকম মানুষ মানে আমার রেয়ার, আমি তো খুঁজে পাইনি, যার দাম্পত্য স্থানটা একদম কপি বুক স্টাইলের মধুর আদর্শ দাম্পত্য স্থান, যেখানে পতি পত্নীর মধ্যে সম্পর্কটা সবসময় খুব মধুর। আমরা জ্যোতিষীরা জানি, জন্মছকে লগ্ন বা রাশির সপ্তমে থাকে মানুষের দাম্পত্য স্থান, সংসার স্থান, পত্নী স্থান বা প্রতিস্থান যাই বলুন। আর লগ্ন ভাগের সপ্তম ভাব হচ্ছে, বা রাশি ভাগের সপ্তম ভাবটা হচ্ছে তার অপোজিট, অর্থাৎ তার বিপরীত ক্ষেত্র। তা আপনার বিপরীতে কে অবস্থান করেন? আপনার শত্রু না? শুনতে হাস্যকর মনে হলো, খারাপ বলে মনে হলো, এর জন্য অনেকে খারাপ কথা বলবেন আমাকে হয়তো, কিন্তু এটা ফ্যাক্ট। জ্যোতিষে কিন্তু পত্নী স্থানকে শত্রু স্থান হিসেবে গণ্য করা হয়েছে। তাই জন্মছকে দুটো মারক ক্ষেত্রের মধ্যে একটি হচ্ছে ধনস্থান, দ্বিতীয় ভাব, অন্যটি হচ্ছে সপ্তম ভাব, জায়া ভাব। মানুষ দুটো জিনিসের পিছনে মরতেও রাজি। এক হচ্ছে অর্থ, দুই হচ্ছে বিপরীত লিঙ্গ। যিনি সংসারী মানুষ, তার কাছে এই সপ্তম ভাবটা কিন্তু কার্যত কখনো কখনো মৃত্যুতুল্য কষ্টপ্রদায়ী বলে মনে হয়। এটা যারা ভুক্তভোগী তারা আমার কথা মর্মে মর্মে উপলব্ধি করছেন। গালি দেবেন না, খারাপ কথা বলবেন না। আমি কেন কথাটা বলছি ভাবার চেষ্টা করুন, এবং প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখুন আমি খুব ভুল কথা বলছি কিনা। হয়তো এটা ঠিক নয় যে প্রতিটা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে শত্রুতা তুল্য আচরণ করে, না। কিন্তু ভালো করে চিন্তা করে দেখুন, আপনার যিনি বিপরীতে আছেন, তিনি আপনার স্বামী হন বা আপনার স্ত্রী হন, তিনি কিন্তু কার্যত সব দিক থেকে আপনার বিপরীত ধরনের হওয়াটাই স্বাভাবিক। ফলত
পতি এবং পত্নী স্থানের মধ্যে একটা মতের অমিল এসে যাওয়ার, মতবিরোধ উপস্থিত হওয়ার এভরি পসিবিলিটিস থাকে। এর মধ্যে যারা যারা জ্যোতিষিক বিচার না করে, জটক বিচার না করে বিয়ে করেছেন, প্রেম করে বিয়ে করেছেন, তাদের সম্ভাবনা ক্ষেত্রটা আরও বেড়ে যায়, যেহেতু তারা এত কিছু দেখে শুনে এগোননি। প্রায়শই তাদের মধ্যে ভীষণ রকম মিসম্যাচ এসে যায়। পরবর্তীকালে এরকম জাতক জাতিকাদের বিবাহ ম্যাচিং করে দেখা যাচ্ছে কোনো মিলই হচ্ছে না, কিন্তু তারা ঝোঁকের বশে পরস্পরকে জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসেবে নির্বাচন করে ফেলেছেন। আজ আমি এই রকম দম্পতিদের, দাম্পত্য জীবনে যারা রয়েছেন স্বামী স্ত্রী, আমি উভয় শ্রেণীর কাছ থেকেই অভিযোগ পাই, পরামর্শের প্রার্থনা শুনি। যদিও তারা এরাম বলেন না যে কেন হচ্ছে, আমাদের মধ্যে এই অশান্তি ঝামেলা কেন হচ্ছে, বা আমাদের এই অশান্তি ঝামেলা কি করলে মিটবে। তারা সরাসরি বেশিরভাগই বশীকরণের জন্য ফোন করেন। আসলে আমার গুরুজি, আমি আমার বউকে বশ করতে চাই, গুরুজি আমি আমার স্বামীকে বশ করতে চাই। ভীষণ ভীষণ জ্বালাতন করে, আর বলবেন না। যা বারণ করি সেটা বেশি করে করে, অবাধ্য, একেবারে অবাধ্য লোক। এর মধ্যে যদি আবার কারোর অবৈধ সম্পর্ক থেকে থাকে তাহলে তো কথাই নেই, আগুনে ঘৃতাহুতি সামিল। তা যাই হোক, আমি আজ আপনাদের কোনো বশীকরণ পদ্ধতি শেখানোর জন্য ভিডিও দিচ্ছি না। আমি বেসিক জায়গাটা, মানে গোড়ার গলদ কিছুটা হলো প্রশমন করার মতো কাজ দিচ্ছি। কারণ আমি লং রান বেনিফিটে বিশ্বাসী। বশীকরণ করে তাৎক্ষণিক সমস্যার সমাধান হতে পারে, কিন্তু আমি মনে করি না যদি গোড়া আপনার দুর্বল হয় আগা সবল করে কোনো লাভ আছে। তাই গোড়াতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সলভ করার ব্যাপারে যত্নবান হবার চেষ্টা করুন। দেখবেন আপনাদের দাম্পত্য স্থানের অশান্তি কিন্তু বহুলাংশে কেটে গেছে, প্রশমিত হয়েছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অবশ্যই উন্নত হয়েছে। একেবারে মধুময় মাখো মাখো সম্পর্ক যদি নাও হতে পারে, অন্তত শত্রুতুল্য এই সব সময় লড়াই ঝগড়া করার টেন্ডেন্সি, এই জিনিসের থেকে আপনারা রেহাই কিন্তু পাবেন। আর বেশিরভাগ মানুষ সম্প্রতি সময় এটা নিয়ে আরও এই জন্য ভুগছে যে যারা ধরুন বাইরে থাকতেন, মাসে একবার কি 2-3 মাসে একবার ঘরে আসতেন, স্ত্রীর সংসর্গে কয়েকদিন কাটিয়ে যেতেন, তা এই অল্প কিছু দিনের জন্য কাছে পাওয়া মনের মানুষটাকে সেই সময় কেউ চট করে ঝগড়াঝাটি করতে চায় না। তারা অশান্তি ঝামেলাটা এতকাল হয়তো বোঝেনও নি, কিন্তু এখন 24 ঘন্টা দুজন প্রতিপক্ষ পরস্পরের সামনাসামনি থাকলে যা হয়, কালক্রমে যেন দুজনের চোখে দুজনে বিষ হয়ে উঠছে। এই জায়গাটা সলভ করার জন্য আমি কিছু সিম্পল টিপস আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। কিন্তু তার আগে একটা ভাইটাল কথা, প্রশ্ন বলবো না, যারা আমার কাছে এসে পৌঁছতে পারেন না লকডাউনের কারণে, আবার তো বাইরের চেম্বারগুলো এখন বন্ধ, আমি শুধুমাত্র গৃহ চেম্বারেই লিমিটেড লোক দেখি, কারণ খুব কম মানুষই এসে পৌঁছতে পারে। তো দূরের মানুষগুলোকে বলছি স্পেশালি, আপনারা এই মুহূর্তে আবার যদি পরামর্শ নিতে চান, অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রাখা আছে, তার সুবিধা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া আমার যে নাম্বারটা পাচ্ছেন, এতে হোয়াটসঅ্যাপ আছে, সঙ্গে সঙ্গে এতে পেমেন্ট করার জন্য গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে। আমার কাছে দেখাতে গেলে আমি তো প্রফেশনাল জ্যোতিষী, আমার একটা ফিজ আছে, আমার একটা দক্ষিণা আছে, পারিশ্রমিক আছে। আবার চেম্বারে এলে সেটা আপনাকে দিতে হবে,
আপনি অনলাইন কনসালটেন্সি করতে চাইলে সেটা এই নাম্বারে সবার আগে জমা করতে হবে। জমা করে তার রিসিপ্টের ছবিটা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে, নিজের নাম, কোথা থেকে বলছেন, আপনি কনসালটেন্সির জন্য যে সময় চান উল্লেখ করে মেসেজ করুন। আমি আপনার মেসেজ পাওয়ার 24 ঘন্টার মধ্যে আপনাকে একটা টাইম দেব। সেই টাইমে আপনি ফোন করে নিজের ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারবেন। আমি আপনার সমস্যা শুনে প্রয়োজন হলে আপনার চার্ট অ্যানালিসিস করে দেখে আপনাকে রিপোর্ট দেব, আপনাকে পরামর্শ দেব, সাজেশন দেব। তা আজ আমি আগেই বলেছি দাম্পত্য অশান্তি রোধ তথা দাম্পত্য সম্প্রীতি রক্ষার্থে কয়েকটা ছোটোখাটো টিপস আপনাদের তুলে দেব। এগুলো অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করা খুবই সোজা, কঠিন কিছু নয়। আমি ভীষণভাবে আশাবাদী আপনারা উপকৃত হবেন। সবার আগে আমি কথা বলছি আপনাদের থাকার ঘর নিয়ে, অর্থাৎ যে ঘরে স্বামী স্ত্রী বসবাস করেন, বাস্তুশাস্ত্র সম্মতভাবে এটা যদি বাস্তুর দক্ষিণ পশ্চিম কোণের ঘর হয় তো খুব ভালো হয়। কেন? আর দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে প্রেম ভালোবাসা সম্ভোগের স্থান। স্বামী স্ত্রীর মধ্যে সবার আগে প্রেম ভালোবাসা সম্প্রীতির একটা সম্পর্ক থাকা দরকার, তবেই সেটা সুখী দাম্পত্যকে সূচিত করে। ঘরের নির্বাচন এই কারণে দক্ষিণ পশ্চিম কোণের হওয়া বাঞ্ছনীয়। এছাড়া যে ঘরে স্বামী স্ত্রী থাকছেন সেই ঘরের বিষয়ে কতকগুলো জিনিস আপনাদের নজর করতে হবে। এক, আপনাদের শোবার খাট। অনেকেই দেখেছি দুটো সিঙ্গেল খাট জোড়া লাগিয়ে ডাবল করে ব্যবহার করছেন, বা একটা ডাবল খাটে দুটো সিঙ্গেল ম্যাট্রেস বিছিয়ে তার উপরে বিছানা করছেন। এটা করবেন না। একটাই খাটে দুজনে শোন। দুটো খাট জোড়া লাগিয়ে শোবেন না, বা একটা খাট হলেও দুটো গদিকে জোড়া লাগিয়ে শোবেন না। একটাই বড় ম্যাট্রেস ব্যবহার করুন। এই যে বিচ্ছিন্নতা, এটা কিন্তু আপনাদের অবচেতন মনকে পরস্পরের প্রতি বিক্ষুব্ধ করতে পারে। দুই, বেড যে বিছিয়েছেন এমন জায়গায় বিছবেন না যেটা সরাসরি কোনো ঢালাইয়ের বিমের নিচে পড়ছে। এটা কিন্তু ভীষণ অশুভ। ওই বিমের থেকে অশুভ এনার্জি নিঃসৃত হয়। তাই বিমের নিচে বেড রেখে সেই বেডে যদি স্বামী স্ত্রী শয়ন করেন সেটা তাদের জন্য অশুভ ফলদায়ক হতে পারে। তিন, আপনাদের বেডের সোজাসুজি কোনোভাবে যেন কোনো আয়না না থাকে, অর্থাৎ ওই ঘরে ড্রেসিং টেবিল না রাখা ভালো। যদি রাখতেই হয়, আয়না যেন সরাসরি বিছানা বা বিছানায় শুয়ে বসে থাকা মানুষকে প্রতিবিম্বিত না করতে পারে। বিছানার সোজাসুজি যেন আয়না না থাকে। আর যদি একান্তই উপায় না থাকে তাহলে আয়না ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে সব সময়ের জন্য। প্রয়োজনের সময় ঢাকা তুলে আয়না ব্যবহার করে আবার আয়না ঢাকা দিয়ে দিতে হবে। অর্থাৎ ওই বেডে শুয়ে বা বসে কোনোভাবে আয়নায় যেন স্বামী স্ত্রীর ছবি প্রতিবিম্ব ফুটে না ওঠে। চার, বেডরুম বিশেষত বিছানা ঝাড়াঝাড়ি করার জন্য কখনো ঘরে অন্য কাজে ব্যবহারে ঝাড়ু ব্যবহার করবেন না। স্পেশালি বিছানা ঝাড়ার জন্য একটা সেপারেট ঝাড়ু রাখতে পারলে ভালো হয়। অনেকের এক ঘর এক দূর, অর্থাৎ 1 BHK রুমে সংসার করছেন। বাইরের লোকজন এলে পরে বাধ্য হন ঘরে ঢুকিয়ে সবাইকে বিছানাতেই বসাতে। এই প্র্যাকটিসটা কিন্তু ভীষণ খারাপ। কে কি ধরনের এনার্জি ক্যারি করছে আপনারা তো জানেন না। তাই বাইরের লোককে ঘরে বিশেষত চট করে বেডরুমে ঢোকা দিয়ে উচিত নয়। যদি বেডরুমে ঢোকাতে হয়
তো সরাসরি বিছানায় নিয়ে এসে যেন বসাবেন না, তাদের বসার জন্য যেন বিকল্প ব্যবস্থা করতে পারা যায়, এদিকটাতে একটু নজর করতে হবে। এবারে আমি এই ঘরের যে চার দেয়াল, এই চার দেয়ালের রঙের প্রসঙ্গে আসি। খুব ডার্ক রঙের বা খুব উত্তেজক রং ব্যবহার না করা ভালো। যতটা হালকা ছিমছাম রং রাখা যায় ততটা ভালো। ঘরে সবুজ গাছগাছালি রাখতে পারলে ভালো, অবশ্যই পূর্ব দিকটা বাঞ্ছনীয় তার জন্য। আর ঘরের এই পূর্ব দেওয়ালটা, চারটে দেওয়ালের মধ্যে পূর্ব দিকের দেওয়ালটা যদি সম্ভব হয় লাল বা কমলা রং করে দেবে। এটা একটা কালার থেরাপির দিক। ঘরের পূর্ব দেওয়াল যদি লাল রং বা কমলা, গাঢ় কমলা রঙের হয়ে থাকে তাহলে সেটা ঘরে শান্তি বজায় রাখতে সাহায্য করে। ঘরে অনেকেই নানান রকম ছবি টাঙান, তবে আমি বলবো সেই ছবিগুলো নির্বাচন করুন একটু বুঝে শুনে। কোনো রকম হিংসাত্মক, ধ্বংসাত্মক, যুদ্ধ পরিবেশের ছবি, অনেকে মহাভারতের যুদ্ধের ছবি পুরো দেওয়াল জুড়ে টাঙান, অভিমন্যু বধের ছবি, রাম রাবণের যুদ্ধের ছবি, কিংবা ধরুন রণবত্ত ঠাকুর দেবতার ছবি, বাকালি উন্মত্ত হয়ে কাটতে কাটতে এগিয়ে চলেছেন, ভয়ঙ্কর একটা ছবি। অর্থাৎ ছবি ধর্মীয় হোক বা যাই হোক, যেন শান্ত সৌম্য প্রকৃতির হয়। অশান্ত, উত্তেজিত অবস্থার, ভয়ঙ্কর, বিধ্বংসী, কোনো রকম ভূত প্রেত জনিত হরর ছবি একেবারেই ঘরে রাখবেন না। আপনি সেগুলো রাখার জন্য অন্য জায়গা ব্যবহার করতে পারেন, বসার ঘর বা অন্য কোনো ঘর ব্যবহার করতে পারেন, কিন্তু শোবার ঘরে এই ধরনের ছবি রাখা চলবে না। তা শোবার ঘরে কি ধরনের ছবি রাখা চলবে? যেটা শোবার ঘরের জন্য স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটাকে রিফ্লেক্টেড করার জন্য আইডিয়াল। ময়ূর, ফুলের গোছা, ভালোবাসার ছবি, ঠাকুর দেবতার ছবি বেশি না রাখাই ভালো। তবে উত্তর দেওয়ালে পারলে হরগৌরীর যুগল ছবি বা মূর্তি, কিংবা রাধা কৃষ্ণের যুগল ছবি বা মূর্তি, শিব পার্বতী বলেছি আগে, লক্ষ্মীনারায়ণের যুগল ছবি বা মূর্তি, হরগৌরীর যুগল ছবি বা যুগল মূর্তি যদি উত্তর দেওয়ালে স্থাপন করা হয়, এটা দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে। এরা কিছু টাঙাবার চেষ্টা করবেন এবং অবশ্যই দক্ষিণ পশ্চিম কোণেতে আপনাদের দুজনের, অর্থাৎ যে দম্পতি আবার এই অনুষ্ঠান দেখছেন তাদের দুজনকে বলছি, আপনাদের দুজনের একটি যৌথ ছবি, যদি সন্তান থাকে সন্তানের ছবিও তার সঙ্গে অ্যাড করতে পারেন। একই ফ্রেমে, খুব বড় চাই না, মাঝারি করে একটা ছবি তৈরি করিয়ে সেটিকে দক্ষিণ পশ্চিম কোণেতে, একদম কোণেতেই পেরেক ঠুকে ফ্রেমেতে লাল রঙের সুতো দিয়ে টাঙাবার ব্যবস্থা করুন। এই ব্যবস্থা আপনাদের মধ্যে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করতে সাহায্য করবে। যদি শয়নকক্ষের দরজার সোজাসুজি কোথাও গাছপালা লাগানোর জায়গা থাকে, শহরাঞ্চলের ফ্ল্যাটে বাসিন্দাদের জন্য এটা পরামর্শ নয়, যারা গ্রামাঞ্চলে আছেন তারা পারলে করতে পারেন। আখ গাছ বসান শয়ন কক্ষের, স্বামী স্ত্রীর শয়ন কক্ষের প্রধান দরজার সোজাসুজি কিছুটা দূরে যদি আখ গাছ বসানো যায় তাহলে সেটা দাম্পত্য শান্তি সম্প্রীতি রক্ষার সহায়ক হয়। এছাড়া আরেকটা টোটকা করুন, বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি 6 দিন যখন ঘর মুছবেন, সেই ঘর মোছার জলে একটু নুন গোলা মিশিয়ে নেবেন, নুন গুলে দেবেন। নুন বাস্তুর নেগেটিভ এনার্জিকে শোষণ করে দেয়, শেষ করে দেয়, খারাপ করে দেয়। দাম্পত্য অশান্তির পেছনে কিন্তু বাস্তুর একটা মস্ত বড় ভূমিকা আছে। আর এবং আমি এই যাবৎ যা যা ব্যবস্থা বললাম ভালো করে খেয়াল করে দেখুন,
সবই কিন্তু দাম্পত্য সুখ শান্তি রক্ষার্থে বাস্তু সংশোধনের উপায়, বাস্তুগত কুপ্রভাবকে দূর করার উপায়। এবং ঘরেতে সন্ধেবেলা চেষ্টা করবেন কর্পূর জ্বালিয়ে ঘরে ঠাকুরকে দেখাতে বা কর্পূর জ্বালিয়ে ঘরে ধোঁয়া দেন। কর্পূরও বাস্তুর নেগেটিভ এনার্জিকে বহুলাংশে নাশ করতে পারে। তো বন্ধুরা, এই কিছু সিম্পল টিপস আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যারা দাম্পত্য জীবনে নিত্য অশান্তির সম্মুখীন হচ্ছেন, নানান কারণে দুজনের মধ্যে বন্ডিংটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা মতের অমিলের জায়গা দেখা দিচ্ছে, সেখান থেকে নানান নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসছে। ডাইভোর্স দিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, ছেড়ে চলে যাব, বা কেউ কেউ বশীকরণ করার কথা ভাবছেন। প্রয়োজন হলে বশীকরণ না হয় করবেন, কিন্তু আগে যেগুলো বললাম সেগুলো একটু অ্যাপ্লাই করে দেখুন না। হতে তো পারে আপনার বাস্তু দোষের কারণে আপনার দাম্পত্য সুখ শান্তির জায়গাটা বিনষ্ট হচ্ছে। তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নিঃসন্দেহে উপকৃত হবেন, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, আজ অনুমতি দিন, আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন অনুষ্ঠানে, নতুন টপিক সঙ্গে নিয়ে। জয় মাতা।